আইসিটির। তো 4 নম্বর ক্লাসটা আমরা আজকে মনোযোগ সহকারে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 4 নম্বর ক্লাসে আমরা কী কী দেখবো? 1 নম্বর দেখবো হচ্ছে কীভাবে 10 ভগ্নাংশযুক্ত সংখ্যাকে রূপান্তর করে। 2 নম্বরে দেখবো হচ্ছে কিভাবে 2-এর পরিপূরক নির্ণয় করে, এবং 3 নম্বরে দেখবো আমরা হচ্ছে যোগ বিয়োগ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ফার্স্টে আসি আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা। তো আমি একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে এখানে সাপোজ 45.75 একটি সংখ্যা। এই সংখ্যাকে আমরা হচ্ছে এটা সাপোজ অক্টালে আছে, এই সংখ্যাটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করব, দশমিকে কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা। তো এখন গুরুত্বপূর্ণ কাজটা কি? গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ফার্স্টে আমরা কোন পদ্ধতিতে করার পরে বাকিগুলো যাব। তো সেম আগেই বলেছি, যেই সংখ্যা পদ্ধতি থাকুক না কেন ফার্স্টে আগে দশমিকে কনভার্ট করব। এটা খুবই ইম্পর্টেন্ট। আগে ফার্স্টে কি করব? দশমিকে কনভার্ট করব। আচ্ছা, এখন আমরা আগে যা শিখছি সেটার ভিতর পার্থক্য কি? এই পয়েন্টের আগের অংশটাকে বলা হয়েছে পূর্ণাংশ, আর এটাকে বলা হয়েছে ভগ্নাংশ। তো এই পূর্ণাংশ ভগ্নাংশ এত কিছু মনে না রেখে আমি একটু সহজে মনে করাই দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পয়সা। সোজা কথা, এটা হচ্ছে 45 টাকা আর এটা হচ্ছে 75 পয়সা। এটা টাকা আর এটা পয়সা। তো যখন আমি এই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করব, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব, টাকার ক্ষেত্রে আমরা বলেছি যে হচ্ছে গুণ অথবা কি করা হয়, ভাগ করা হয়, গুণ অথবা ভাগ করা হয়। আর হচ্ছে পয়সার ক্ষেত্রে কি করা হবে সেটাই হচ্ছে শেখার বিষয়। তো আমরা চেষ্টা করব একটু ক্লিয়ার করার জন্য, একটু জিনিসটা বলে রাখি। গল্পটা কেন ফার্স্ট দিন বলেছিল এবং সেটা কেন ইম্পর্টেন্ট আজকে একটু বুঝতে পারবা, যে কেন প্রথম ক্লাসের ওই গল্পটা ইম্পর্টেন্ট আজকের ক্লাস দিয়ে বুঝতে পারবা। সেটা হচ্ছে, যখন আমি বিদেশে থাকবো, খুবই কেয়ারফুলি, যখন আমি কিসে থাকবো? বিদেশে থাকবো, তখন ওখান থেকে যখন আমি দেশে ফিরবো, তার মানে ডেসিমেলে যখন ফিরবো, সবসময় গুণ হবে, সে পয়সাতে থাকুক আর টাকাতে থাকুক। ক্লিয়ার? কথাটা কিন্তু আবার ইম্পর্টেন্ট বলি। বাইরের দেশ থেকে যখন আমি নিজের দেশে ফিরবো, তখন সারা জীবন গুণ হবে, সারা জীবন গুণ। ঠিক আছে, শুধুমাত্র যখন আমি দেশ থেকে বিদেশে চলে যাব, সেই ক্ষেত্রে আমার টাকাকে ভাগ করতে হয় আর পয়সাকে উল্টা কাজ করতে হয়, মানে গুণ করতে হয়। ঠিক আছে, একটু আমরা ক্লিয়ারফুলি দেখি, তাহলে আমরা পেয়ে যাবো জিনিসটা। ওকে, তাহলে ফার্স্টে আমরা আসি, আমরা আছি কোন দেশে? 100% বিদেশ। এই দেশ থেকে ফার্স্টে আমি কোথায় আসবো? ফার্স্টে আমি আসবো হচ্ছে দশমিক দেশে, নিজের দেশে। তাহলে বিদেশ থেকে যখন আমি নিজের দেশে আসছি, 100% সে পয়সা থাকুক আর টাকাতেই থাকুক, যেটাতেই থাকুক না কেন, গুণ, সবগুলো গুণ। তা আমি একটু গুণ করবো এখন। ঠিক আছে, কী দিয়ে গুণ করবো? এখানে ভিত্তি কত আছে? 10 আর 8। অবশ্যই এই ভিত্তির কোনো কাজ নেই, গুণ করবো হচ্ছে 8 দিয়ে। তার মানে 4 গুণ 8 প্লাস 5 গুণ 8 প্লাস 7 গুণ 8 প্লাস 5 গুণ 8। ঠিক আছে, ওকে। এবার আমরা পাওয়ার লিখছি। এই গুণ করার পর কি আমরা পাওয়ার লিখি না? এই পাওয়ার লেখার সময় জাস্ট একটু পার্থক্য কোথায়? যে পর্যন্ত টাকা ছিল তার মানে হচ্ছে 45 টাকা, মানে এই পর্যন্ত টাকা ছিল, এই পর্যন্ত, দেন তারপরে পয়সা ছিল এই 75 পয়সা। যে পর্যন্ত টাকা ছিল তার মাথার উপর 0, টাকার মাথার উপর 0, তারপরে এই পাশে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9। আর এই পাশে ঠিক 1 2 3 লিখতে হবে, জাস্ট এখানে -1 -2 এইভাবে লিখতে হবে, 1 2 লিখতে হবে, -1 আর এখানে -2। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে পাওয়ারে। যে পর্যন্ত টাকা থাকবে লাস্ট তার উপরে 0, এখানে টাকা ছিল 45 টাকা, তাহলে লাস্টের ডিজিট 5 ছিল, ওই 5 এর সাথে যে 8 গুণ করছি তার মাত্র উপর 0,
এটার উপরে 1, আর এই পাশ থেকে 1 2 3 4 থাকবে, আর জিরোর ওই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে -1 -2 -3 আকারে বসবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো মানে সিম্পল একটা বিষয়, এটা মনে রাখবা। এখন আমরা গুণ স্বাভাবিক 4 8 32, এটা গুণ করলে 5 হবে, প্লাস এটা করলে কি হবে 7 গুণ মাইনাস থাকলে আমরা লগের নিয়মে জানি 1/8 পাওয়ার 1 এই পাওয়ার, ঠিক আছে? প্লাস এখানে 5 গুণ 1 এর পাওয়ার কত 8/2, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা যোগ করলে হবে 37, প্লাস এটা যদি উপরে দিয়ে দিই তাহলে উপরে 7 আর নিচে থাকবে 8, প্লাস 5 একের সাথে গুণ করলে 5 হচ্ছে 5, আর নিচে হচ্ছে 28 64, ঠিক আছে? সমান সমান 37 প্লাস, এখন এটা আমরা কি করব, ভাগ করব, কত হয় দেখব, ঠিক আছে? আমরা একটু ভাগ করি, 7/8, তার মানে এটা আসছে 0.875, প্লাস 5/64, এটা আসছে 0.078125, এবারে সবগুলো যোগ করে দিব, প্লাস 0.875, তাহলে এটা আমরা পাচ্ছি 37.953125, ঠিক আছে? এই হচ্ছে আমার কি হয়ে গেল, ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে এই সংখ্যাটাকে আমরা যখন ডেসিমেলে কনভার্ট করলাম তখন আমরা পেলাম কত, 9531.25, ওকে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কিসে কনভার্ট হয়ে গেল, এটা আমার হচ্ছে ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। এখন এই সংখ্যাকে আমি এখানে প্রশ্ন ছিল কিসে করার, হেক্সাডেসিমেল করার, হেক্সাডেসিমেল আমরা করব, ঠিক আছে? হেক্সাডেসিমেল কিভাবে করে তো আমরা একটু এটা মুছে দিই, আশা করি এতটুকু বোঝার কথা। আমাদের মেন প্রশ্ন ছিল হেক্সাডেসিমেল করা, আমরা দশমিককে কনভার্ট করে নিলাম যেন আমরা এটা করতে পারি, মানে কনভার্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এটার উত্তর কত ছিল, 37.935 দশমিকে 37.953125, এইটা হচ্ছে দশমিকে ছিল। এখন এই সংখ্যাটাকে আমরা কি করব, হেক্সাডেসিমেল করব। তাহলে এখন আমি কোথায় আছি, দেশে আছি, দেশ থেকে আমি কোথায় যাব, বিদেশ যাব। বিদেশ যাওয়ার সময় এখানে একটু কাজটা কি, এখন এখানে তো দুইটা পার্ট আছে, একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ, মানে টাকা আর পয়সা। তো যখন আমি হচ্ছে দেশ থেকে বিদেশে যাব তখন টাকার যে অংশটা আছে এটাকে আমরা ভাগ করে আসছি, ভাগ করবো, আর পয়সাটাকে গুণ করবো, টাকাকে ভাগ করবো। তার মানে এখন আমি হচ্ছে কোন দেশে যাচ্ছি, হেক্সাডেসিমেলে যাচ্ছি, তার মানে একে 16 দিয়ে ভাগ করবো। 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, এখানে থাকবে 5, এটা 16 দিয়ে ভাগ করলে এটা 0, এটা 2, ঠিক আছে? তাহলে এই টাকার উত্তর আসলে হচ্ছে 25 পয়েন্ট, যেহেতু পয়েন্ট অংশ এখানে আসবে। তারপরে আমরা গুণ করবো হচ্ছে 953125 গুণ কত দিয়ে গুণ করবো, এই 16 দিয়ে, অন্য কিচ্ছু না, 16 দিয়ে গুণ করবো। তার মানে এই সংখ্যাটাকে আমরা এখন পয়েন্ট, অবশ্যই পয়েন্ট দিই, 0.953125 গুণ হচ্ছে 16, তাহলে এটা আসতে হচ্ছে 15.25, ঠিক আছে? 15.25। কাজটা কি, এই পাশে হচ্ছে পয়েন্টের পরের যে অংশটা থাকবে এটা আবার এই পাশে লেখা, এটাকে আবার 16 দিয়ে গুণ করা। বিষয়টা বুঝতে পারছি? এই পাশে শুধু কি থাকবে, এই পাশে শুধু পয়েন্টের আগের অংশ থাকবে, পয়েন্টের যে পরের অংশটা থাকবে এটা হচ্ছে এই পাশে নিয়ে আসা। তার মানে টাকাটা থাকবে আর পয়সাটা আবার এই পাশে চলে আসবে। এটাকে ততক্ষণ গুণ করা হবে যতক্ষণ না এখানে এই পয়সা 0 হয়, ততক্ষণ গুণ করতে হবে যতক্ষণ পয়সা 0 না হয়। তাহলে 0.25 কে আবার আমরা 16 দিয়ে গুণ করব, 0.25 গুণ 16, তার মানে এটা হচ্ছে 4, শুধু 4 টাকা। এখন কিন্তু পয়েন্টের পরে কিছু নাই, তার মানে পয়সা এখন কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে আমার আর গুণ করার প্রয়োজন নাই, তার মানে গুণ করা শেষ, ঠিক আছে? তাহলে কতক্ষণ গুণ করব,
যতক্ষণ না পয়সা শূন্য হয়। যতক্ষণ পয়সা থাকবে পয়সাকে আবার এই পাশে নিয়ে আসতে হবে, পয়সাকে আবার ওই পাশে নিয়ে এসে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যখন আমি উত্তর লিখছি তখন কি ছিলাম নিচে থেকে উপরে, আর এখন উত্তর হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আচ্ছা এখানে 15 আছে, 15 মানে কত এফ, তার মানে এখানে আমরা উত্তর হবে পয়েন্টের পরে উপর থেকে নিচ দিকে যদি যাই তাহলে এফ আগে বসবে তারপর 4 বসবে, তার মানে এটা হচ্ছে 16। এই যে হয়ে গেল উত্তর। বুঝাইতে পারছি যে কিভাবে আমরা হচ্ছে অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে যাব পয়েন্টের অঙ্কগুলো, এভাবে হেক্সাডেসিমেল থেকেও সেম অক্টালে আসা যায়। তো এই অঙ্কটাই তোমরা হেক্সাডেসিমেল যে মানটা আছে এটাকে অক্টালে কনভার্ট করে দেখবা যে এই উত্তরটা আসে কিনা। ফার্স্টে এটাকে কি করবা, দশমিক করবা, দশমিক করে এটাকে আবার কিসে কনভার্ট করবা, অক্টালে কনভার্ট করবা। তো দশমিক তো অলরেডি করাই আছে, এই যে দশমিক, এই দশমিকটাকে 8 দিয়ে ভাগ করবা আর এখানে 8 দিয়ে গুণ করবা, গুণ করে দেখবা এই উত্তরটা আসে কিনা। ঠিক আছে, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো। শোনো বেশি অঙ্ক করার দরকার নেই, এই অঙ্কটা করবা, এই অঙ্কটা মনে রাখবা। আমি আবারও বারবার বলছি পরীক্ষার হলে কে কত জানে সেটা ইম্পর্টেন্ট না, কে কত মনে রাখতে পারে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ভগ্নাংশযুক্ত সংখ্যার রূপান্তর শেষ। দেন আমরা আসছি কিভাবে দুইয়ের পরিপূরক নির্ণয় করা হয়। ঠিক আছে, এইটা করতে হবে, কিভাবে দুইয়ের পরিপূরক নির্ণয় করা হয় আর কেন করা হয়। দেখো কম্পিউটার বা যত ডিজিটাল ডিভাইস আছে এগুলো হচ্ছে সবগুলো কাজ করে কিভাবে, সবগুলো হচ্ছে যোগের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। যেমন তুমি কোনো একটা সংখ্যা সাপোজ লিখছো 12 থেকে 10 বাদ দিয়ে তুমি উত্তর কত পাবে, 2। কিন্তু কম্পিউটার ওই জিনিসটাকে 12 + 10 = 2 দেখায়। প্রশ্ন হচ্ছে তারা সব কাজই হচ্ছে সে যোগের মাধ্যমে করে, তার মানে এটাকে বলা হয় আমাদের অর অপারেশনের মাধ্যমে করে। এটা যখন গেট করবো তখন এটা বুঝতে পারবো, আপাতত এটা না বুঝতে চলবে। আচ্ছা, তো এই দুইয়ের পরিপূরকের কাজটা কি আসলে? দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে কোনো প্লাস সংখ্যা। আচ্ছা এখানে এটা তাহলে কিভাবে হবে এটা একটু দেখাই। তার মানে 12 কিভাবে 2 হয়েছে, 12 টাকাকে এইভাবে লেখা হয়েছে প্লাস, এখানে প্লাস এখানে -10 সমান সমান প্লাস মাইনাস কি হবে, -10 সমান সমান 2। জিনিসটা এইভাবে, কিন্তু এইভাবে আমরা দিই যখন আমরা লিখি তখন লিখি 12 - 10, কিন্তু কম্পিউটারে কাজ করে কিভাবে 12 + -10 ওরা ইন্টারনাল ক্যালকুলেশন করে এইভাবে উত্তর 2 দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যে +10 সংখ্যা ছিল এটা কি হয়ে গেছে এখানে -10। তার মানে এই দুইয়ের পরিপূরকের মেইন কাজ হচ্ছে কোনো প্লাস সংখ্যাকে মাইনাসে কনভার্ট করা। আবার বলি, কোনো প্লাস যুক্ত সংখ্যা, তার মানে 12 + 12 কে -12 এ কনভার্ট করাই হচ্ছে কিসের কাজ, দুইয়ের পরিপূরকের কাজ। এটা পরীক্ষায় আসে এবং প্রতি পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এটা। আচ্ছা, তো এখানে কিছু শর্ত আছে। কি শর্ত, দুইয়ের পরিপূরক করতে হলে যে সংখ্যাকে আমরা প্লাসকে মাইনাস করবো, যে সংখ্যাকে করবো সেই সংখ্যার বাইনারি মান লাগবে। এটা হলো প্রথম শর্ত, বাইনারি মান। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরিপূরকের জন্য দুটি পদ্ধতি আছে, দুটি পদ্ধতি। একটা হচ্ছে একের পরিপূরক আর সরাসরি দুইয়ের পরিপূরক। ওকে, আচ্ছা তো আমরা কি করব, আমরা সরাসরি দুইয়ের পরিপূরক শিখব, দেন তারপরে একের পরিপূরক শিখাবো আমি। ঠিক আছে, কেন এটা একের পরিপূরক পরে শিখাবো, যখন আমি দুইয়ের পরিপূরক করে একের পরিপূরকে আসবো তখন জিনিসটা মনে দিব। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত কি, যে সংখ্যাটাকে পরিপূরক করতে হবে তার বাইনারি মান প্রয়োজন। তার মানে ফার্স্ট আগে তার কি করতে হবে, বাইনারি মান বের করতে হবে। তারপরে কি করতে হবে, বাইনারি মান পাওয়ার পরে পরিপূরকের জন্য দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে সরাসরি দুইয়ের পরিপূরক। তো আমি ফার্স্টে এটা শিখাবো। ঠিক আছে, তারপরে এটা আসবো। হ্যাঁ, আচ্ছা আমরা একটু একটা সংখ্যা নিই, যে কোনো একটা সংখ্যা। সাপোজ এখন 2024 সাল, তো আমরা 24 সালটা নিলাম। 24 টাকাকে এটাকে ফার্স্টে কি করতে হবে, বাইনারি। তো আমরা জানি অলরেডি, আমরা তো আগে ক্লাসগুলোতে বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 অক্ষে 2,
যদি এটা এখনো কেউ বুঝে না থাকো তাহলে আগের ক্লাসটা ভালোভাবে করো এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হয়ে গেল 24 টাকার বাইনারি মান 1 1 তিনটা শূন্য। আমি এটা এখানে লিখে দিই, এটার মান হচ্ছে 1 1 তিনটা শূন্য 2, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম শর্ত আমি হয়ে গেছে যে পরিপূরক করতে বাইনারি মান প্রয়োজন, বাইনারি মান বের করে ফেলছি। এখন এটা আমরা কি করব, এটা হচ্ছে +24, ঠিক আছে? এই সংখ্যাটাকে আমরা এখন -24 করবো, -24-এ কনভার্ট করবো। কীভাবে করবো সেটা একটু দেখতে হবে। আচ্ছা, তো সেটার জন্য আমরা কি ব্যবহার করব, রেজিস্টার ব্যবহার করব। এটা আমরা লিখব যে 8 বিটের রেজিস্টারের মাধ্যমে 2-এর পরিপূরক নির্ণয় করব, ঠিক আছে? তো 8 বিটের রেজিস্টারটা কেমন হবে, এইটা এরকম দুইটা ঘর হবে, এখানে 8টা ছোট ছোট ঘর হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার কি শুধু 8 বিটেরই হয়? না, রেজিস্টার অনেক বিটের হয়। এখন রেজিস্টারটা কি একটু বলে দিই সংক্ষেপে। রেজিস্টার হচ্ছে যেখানে হচ্ছে কম্পিউটারের বাইনারি মানগুলো রিজার্ভ থাকে। তার মানে যখন আমরা কোনো ইনপুট সরবরাহ করি তখন সেই মানটা হচ্ছে রেজিস্টারে রিজার্ভ হয়ে যায়, সংরক্ষণ হয়ে যায়। রেজিস্টার মানে কি, রেজিস্টার সব কিছু লিখে রাখো না, তো এই যে কোনো জিনিস আমরা কম্পিউটার যখন লিখি তার জন্য এখানে রেজিস্টার হয়ে যায়। এখন রেজিস্টার কীভাবে কাজ করে, এটা আমি লিখছি 8 বিট। একটু ক্লিয়ার করে দিই, আমরা কম্পিউটার চালাই হচ্ছে 32 বিট আর 64 বিট। 32 বিট আর 64 বিটের ফায়দাটা কি, 32 বিট হচ্ছে কম জায়গা, 64 বিট মানে কি আর একটু বেশি জায়গা। তার মানে 64 বিট হলে পরে এই ঘরটা আরও বড় হবে, তার মানে সেখানে আমি বড় বড় সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবো। যেমন 32 বিটের সফটওয়্যারগুলো 64 বিটে ইনস্টল করা যায়, কিন্তু 64 বিটের সফটওয়্যার কেন 32 বিটে ইনস্টল করা যায় না? কারণ হচ্ছে সেখানে 32টা বেশি তো আর জায়গায় নেই, তো 64 বিট কীভাবে সে রাখবে? ক্লিয়ার বিষয়টা? তো আমি এখানে 8 বিট কেন নিয়েছি, এখানে আমি 16 বিটও নিতে পারি। এখানে আমি মানে 8 পর 16 তারপরে 32 64 এভাবে নিতে পারি। এখানে 8টা নিয়েছি এই জন্য, আমি যদি এখানে সংখ্যা মানে আমার ইয়েগুলো গুনি, মানগুলো গুনি, ডিজিট বা বিটগুলো গুনি, এখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5টা, অনলি 5টা। তো 8 বিট নিলে পরে আমার কি হয়ে যাবে, 5টা ধরে যাবে না, এই জন্য আমি 8 বিট নিয়েছি। এখন এটা যদি আরও বেশি হতো, সাপোজ মনে করো যে 15টা হয়ে গেছে, তখন আমি বড় নিতাম, ঠিক আছে? তো 8-এর নিচে থাকলে অবশ্যই তুমি কয় বিট নিতে পারো, বা 8-এর সমানও যদি হয়, 8-এর সমানও হইলে পরেও নিতে পারবে না, 8-এর নিচে হতে হবে। 8-এর নিচে থাকলে তুমি হচ্ছে 8 বিটের রেজিস্টার নিবা। যদি 8-এর সমান হয়ে যায় তখন 16 বিট, যদি 16টার উপরে চলে যায় তখন 32টা হবে। তবে পরীক্ষায় সাধারণত 8 আর 16 বিট এর অঙ্কগুলাই দিয়ে থাকে, ঠিক আছে? তো তুমি দেখবা এখানে মানগুলো কত আসছে, এখানে আমার মান কয়টা আসছে, 1 2 3 4 5টা। সো আমি এই জন্য 8 বিট নিচ্ছি, এখানে বেশি হলে আমি বেশি নিতাম, ওকে? এই মানগুলো আমি লিখবো হচ্ছে ফার্স্ট ঘরে, এই ঘরে, এখান থেকে লিখি 0 0 0 1। আর এই যে বাকি যে ঘরগুলো থাকলে এগুলো 0 বসবে, ঠিক আছে? এটা হচ্ছে +24 ঘর। হ্যাঁ, এখন আমি এটাকে কি করব, -24। এখন এটা +24 কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে কোনো বিট রেজিস্টারের এই ঘরটা মানে লাস্টের যে ঘরটা আছে, এই ফার্স্টে যে ঘরটা আছে, এটা যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটা প্লাস ধরা হয়। আবার বলি, কোনো রেজিস্টারের প্রথম যে ঘরটা থাকলো এই পাশে, এই ঘরের যদি কোনো মান 0 হয়, তার মানে এই ঘরে যে মান সংখ্যাটা বসানো হয়েছে সেটা প্লাস সংখ্যা। আর এই ঘরের এখানে যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা হয়ে যায়, মাইনাস সংখ্যা হয়ে যায়। তো আমরা সেই মাইনাসই করবো। তারপর এমসিকিউ যদি আসে এরকম দিয়ে যদি বলে যে এটা কোন সংখ্যা হবে, ফার্স্টেরটা এটা খেয়াল করবে, এটা কি 0 হলে প্লাস, যদি 1 হয় 1 হলে মাইনাস, তো এটা 1 চলে আসবে এখানে। এটা আমরা একটু দেখবো। তো আমরা ফার্স্টে কি করবো, এখানে আমি বলছি যে সরাসরি কি শিখাবো, 2-এর পরিপূরক, ঠিক আছে? সরাসরি। তাহলে আমি এই ঘরটাতে এখন কি করবো, সরাসরি 2-এর পরিপূরক করবো। এই ঘরটায় সরাসরি 2-এর পরিপূরক। খুবই কেয়ারফুলি শুনে রাখবো, এই লাইনটা মনে রাখবা, ঠিক আছে? কিভাবে সরাসরি করতে হয় সেটা হচ্ছে, এই যে মানগুলো আছে না, এখানে হুবহু লিখবা, যা আছে তাই লিখবা,
উপরের ঘরে যে মানগুলো আছে নিচে যা আছে সেম সেম লিখবা। সেম সেম লিখবা কতক্ষণ লিখবা? যতক্ষণ না উপরের ঘরের 1 খুঁজে পাও। যেমন আমি কি লিখলাম 0, এখানে 0 আছে, এখানেও 0 আছে, এখানে কি আছে 1, এই যে 1 পেয়ে গেছি। তার মানে 1 পর্যন্ত সেম সেম লিখবা। 1 পর্যন্ত সেম সেম লেখার পরে 1 পাওয়ার পরে বাকি যে ঘরগুলো আছে এগুলো বিপরীতটা লিখবা। তার মানে 1 থাকলে 0, 0 থাকলে কি লিখবা? 1 লিখবা। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো, কতক্ষণ আমি সেম লিখবো? যতক্ষণ আমি না 1 পাই। তার মানে 0 থাকলে 0, 0 থাকলে 0, 0 থাকলে 0, 1 থাকলে ফার্স্ট 1টা সেম লিখতে হবে, লিখার পরে বাকিগুলা চেঞ্জ করে লিখতে হবে। 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এখন এখানে দেখো কি চলে আসছে, 1 চলে আসছে না, তার মানে এটা মাইনাস হয়ে গেছে। বুঝাইতে পারছি বিষয়টা? ঠিক আছে। তাহলে যদি এটুকু বুঝে যাও, আশা করি যদি পরীক্ষায় পরিপূরক আসে ইনশাআল্লাহ তুমি ভুল করবে না। এখন প্রশ্ন হচ্ছে এই মানটা যদি ফার্স্টে থাকতো, হ্যাঁ ফার্স্টে যদি থাকে তুমি 1 পেলেই হয়েছে। তুমি 1 পর্যন্ত একদম 1 পর্যন্ত সেম সেম লিখবে, সে ফার্স্টে থাকুক আর যেখানেই থাকুক। ফার্স্টে যদি 1 থাকে 1টা সেম লিখবা, বাকিগুলো সব চেঞ্জ করে লিখবা। ঠিক আছে? এটা নিয়ে হেজিটেট হওয়ার কিছুই নেই। এটাকে বলা হয়েছে প্লাস সংখ্যাকে কি করা, মাইনাস সংখ্যা করা। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসে যে হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ করো বিয়োগ করো। আমরা যোগ বিয়োগ করবো একটু পরে। তো 2 এর পরিপূরকটা আগে জানতে হবে। 2 এর পরিপূরক জানলে বাকিটা সহজ। তাহলে 2 এর পরিপূরক কিভাবে করে এটা কিন্তু আজকের ক্লাসে আমি বলে দিলাম। ঠিক আছে? এবং আশা করি যে এই ক্লাসটা করছে সে অতি সহজে এই জিনিসটা বুঝে গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসতেছে 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরকটা কিভাবে করে একটু এইখান থেকে আমি দেখাই দিই, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে? আমি একটু মুছে দিই বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এই দাগগুলো একটু বড় করে দিই। ওকে, আচ্ছা এখন এই ঘরটা নাই, মনে মনে ভাবো এই ঘরটা নাই, মাঝখানে যে ঘরটা আছে না এটা নাই। যে উপরে যে মানটা ছিল সেই মানটা, উপরে যে মানটা ছিল এই মানটা এই ঘরে লিখবো। আমি কিন্তু এখন 1 এর পরিপূরক করছি, 1 এর পরিপূরক। ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরের মানটা আমি নিচে লিখবো। কিভাবে লিখবো? এখানে কত লেখা আছে 0, এটা লেখার সিস্টেমটা কি আছে? 1 এর পরিপূরক লেখার সিস্টেমটা কি একটু বলে দিই। সেটা হচ্ছে উপরে যা আছে, উপরে যে মানটা থাকবে আমার সেই মানটাকে চেঞ্জ করে করে লিখতে হবে, চেঞ্জ করে করে লিখতে হবে। তার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। যেমন এখানে 0 আছে 1, এখানে 0 আছে 1, এখানে 0 আছে 1, আমি কিন্তু এই ঘর দিয়ে লিখছি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, এখানে 0 আছে 0 আছে 1, এখানে 0 আছে, তাহলে কত বসবে 1, এখানে 0 আছে কত বসবে 1। ঠিক আছে? লিখার পরে এই লাস্টে যে ঘরটা থাকবে এর সাথে +1 অ্যাড করতে হবে এই লাস্টের ঘর সাথে। তাহলে এইটা যদি যোগ করি, যোগ করলে পরে আমার এখানে একটা উত্তর আসবে। এই +1 এর সাথে যোগ করলে এখানে একটা উত্তর হবে, সেই উত্তরটাই হচ্ছে কি হবে 2 এর পরিপূরক, মানে এই বক্সের সাথে মিলে যাবে। যেহেতু আমি যোগ আর বিয়োগ করাইনি তাই আমি এই যোগটা এখন করাচ্ছি না। তো তোমরা মনে রাখো কি 1 এর পরিপূরকটা হচ্ছে কি যে ফার্স্টে যে মানটা দেওয়া থাকবে ওইটাকে চেঞ্জ করে লিখতে হবে, একদম কোনো প্রথম থেকে 0 থাকলে 1, 1 থাকলে 0 এইভাবে লিখতে হবে। লিখার পরে লাস্টে যে ঘরে এখানে +1 যোগ করে যে মানটা হবে সেই মানটাই হচ্ছে কিসের পরিপূরক আসবে, 2 এর পরিপূরক। তার মানে আমি এখানে সরাসরি 2 এর পরিপূরক করছিলাম, আর এটাকে বলা হয় হচ্ছে 1 এর পরিপূরকের মাধ্যমে 2 এর পরিপূরক। তো পরীক্ষায় কোনটা আসে? পরীক্ষায় যদি বলে দেয় যে 1 এর পরিপূরকের মাধ্যমে 2 এর পরিপূরক করো তাহলে তুমি এটা করতে বাধ্য, আর যদি না বলে তাহলে এটা হচ্ছে কম্পালসারি না, তুমি চাইলে সরাসরি করে করতে পারো। ঠিক আছে? তো আমি এই যোগটা যখন করাবো তখন এটা দেখাবো। তো সংখ্যাটা মনে রেখো 24, 10। তো আমরা একটু যোগ বিয়োগ শিখাসি, তারপরে এটা করতে সুবিধা হবে, না হলে এখানে প্যাচ লেগে যাবে। ঠিক আছে? যোগ বিয়োগটা একটু দেখে আসি। আচ্ছা, যোগ বিয়োগের ক্লাসটা আসলে যোগ বিয়োগের ক্লাসটা আমি একটু ভালোভাবে নিতে চাচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে একটা কাজ করি, তাহলে যোগ বিয়োগের ক্লাসটা আজকে না করি। যোগ বিয়োগের ক্লাসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব, এবং চেষ্টা করব যে যোগ বিয়োগটা একদম ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং নেক্সট ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখবে, কারণ তোমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে?
আল্লাহ হাফিজ।